আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইরান আক্রমণ যেমন করছে তেমন আক্রান্ত হচ্ছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান একা। ইরান কালকে তার দুজন শীর্ষ কমান্ডার বা দুজন শীর্ষ ব্যক্তি, আলী লারিজানি এবং বাসেস ফোর্সের প্রধান, এই দুজনের মৃত্যুর পর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে এবং বলছে তারা শতাধিক স্থানে টার্গেটে হিট করবে। ইরান তার কথা রেখেছে। শত্রু দেশটির ভেতরে প্রায় শতাধিক স্পটে তারা হিট করেছে। নেতাকাকুর দেশের একজন অন্যতম সাংবাদিক জানিয়েছে, ইরানের মিসাইল এতটা ভয়াবহভাবে আক্রমণ করেছে যেগুলো ইন্টারসেপ্ট করা তাদের পক্ষে সম্ভব হয়নি। সবচেয়ে বিপদ এসেছে ইরানের ক্লাস্টার বোমার কারণে। ইরান যখন একটি মিসাইল ছোড়ে সেটি উপরে চলে যায়, এরপর শত্রু দেশটির ভেতরে যখন প্রবেশ করে তখন সেটাকে ইন্টারসেপ্ট করে একটি মাত্র অ্যান্টি মিসাইল বা 3টি মিসাইল বা 4টি মিসাইল। কিন্তু যখনই সেই মিসাইলটি ইন্টারসেপ্ট করতে আসে তখন অটোমেটিক ইরানের মিসাইলের ভেতর থেকে 50 থেকে শতাধিক, অর্থাৎ 50, 70, 80 বা 100-র মতো ক্লাস্টার বোমা সেখান থেকে বেরিয়ে আসে। এই একটি, দুটি, 3টি অ্যান্টি মিসাইল দিয়ে শতাধিক মিসাইল ইন্টারসেপ্ট তাদের পক্ষে সম্ভব হয় না। সাংবাদিক বললেন, মানে নেতাকাকুর দেশের সাংবাদিক বললেন, কয়েকটি স্পট ভিজিট করে তিনি সরাসরি দেখাচ্ছেন যে ক্লাস্টার বোমার কারণে কি হচ্ছে দেশটির ভেতরে। সেই দৃশ্যে আমরা দেখলাম যে যখন আক্রমণ চলছে বা ইরানের ক্লাস্টার বোমার কারণে সেই দেশটির ভেতরে প্রায় 10 থেকে 15 কিলোমিটারের ভেতরে তাণ্ডব লীলা চলে। প্রশ্ন করবেন, একটি মিসাইলে 10 থেকে 15 কিলোমিটারের ভেতরে তাণ্ডব চলে কি করে? দেখা যায় যে যে মিসাইলটি ক্লাস্টারগুলো ছেড়ে দেয়, ক্ষুদ্র ক্ষুদ্র মিসাইলগুলো যখন এটা ছেড়ে দেয়, এটা খুব নিচে আসে না, এটা অনেক উপর থেকে ছড়ে। তো যখন উপর থেকে ছড়ে তখন এটা একটা পয়েন্টকে টার্গেট করে না, বিচ্ছিন্নভাবে অনেকগুলো জায়গায় যেন আকাশ থেকে তারা খুলে খুলে পড়ে যায়, এরকম আলো রশ্মি নিয়ে বিচ্ছিন্নভাবে 10 থেকে 15 কিলোমিটার জুড়ে এটা তাণ্ডব চালায়। তো এভাবে কালকে ইরান তার শত্রু দেশটির ভেতরে প্রায় শতাধিক মিসাইল হিট করেছে, পাশাপাশি ড্রোন অ্যাটাক চালিয়েছে। ড্রোনগুলো দখলদারদের খুব কাঙ্ক্ষিত স্থানে হিট করেছে, যেহেতু এগুলো কামিকাজি অথবা আত্মঘাতী ড্রোন, নিজে ধ্বংস হয় এবং শত্রুকে ধ্বংস করে। পাশাপাশি ক্লাস্টার বোমার কারণে তাদের গুরুত্বপূর্ণ তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর মোটামুটি সারা রাত ধরে আগুন জ্বলে এবং সাইরেন বাজে। দখলদার দেশটির জনগণ বলছেন তারা এত ভয়ঙ্কর অমানিসা এর আগে কখনো দেখেননি। এমন দৃশ্য তারা এই প্রথম দেখছেন। তারা বলছেন যে সারা রাত ধরে সাইরেন বাজছে আর আকাশ থেকে যেন উল্কাপিণ্ড খুলে খুলে পড়ছে, আকাশ থেকে যেন মেঘ ভেদ করে গ্রেনেড মাটিতে পড়ছে একটার পর একটা, মানে গ্রেনেড আকারে এই বিষয়গুলো, মানে ক্লাস্টারগুলো বিচ্ছিন্নভাবে পড়ছে। ইরান দাবি করেছে তারা নেতানিয়াহুর দেশটির ভেতরে ক্লাস্টার বোমার নিক্ষেপে তাদের যে সামরিক ঘাঁটি, যেখানে সামরিক সদস্যরা সবাই থাকেন, সেই রকম বেশ কিছু স্থানকে টার্গেট করেছে। এখন যদি আমরা একটু ব্যাখ্যা করি এভাবে, যে একটা ক্লাস্টার বোমা যদি কোনো সামরিক ঘাঁটিতে পড়ে, ধরেন 100 ক্লাস্টার যদি সেখান থেকে বেরিয়ে আসে, তাহলে কতজন শত্রুকে টার্গেট করতে পারে? একটি মাত্র মিসাইল। ধরেন নির্দিষ্ট একটি মিসাইল যে কোনো একটি জায়গায় হিট করলে ওই অঞ্চলটাকে ধ্বংস করে, ওই যেইটুকু এরিয়ার মধ্যে বা সেই ওয়ারহেডের ভেতরে কত পাউন্ড বিস্ফোরক আছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু ক্লাস্টার সেটা করে না। ক্লাস্টার একটা বিশাল অঞ্চল জুড়ে ধ্বংস চালায়।
বলা হচ্ছে যে এই ক্লাস্টারের কারণে কাল সেই দেশটির ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের প্রাণহানির খবর আসছে। যদিও সেন্সরশিপের কারণে সংখ্যাটা তারা খুব কম বলে, 2জন 4জন 5জন করে বলে, কিন্তু সেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্যে তাদের হাসপাতালে মানুষকে ভর্তির আর জায়গা নেই। হাসপাতালগুলোতে এত আহত রোগী যে তারা জায়গা দিতে পারছে না। তাহলে প্রশ্ন আসতে পারে, এত যদি আহত হয়, নিহত এত কম কেন? গেল একটি ব্যাপার। 2 নম্বর যে বিষয়টি আসছে সেটি হলো, পুরো দেশটির ভেতরে গতকালকে ছিল ব্ল্যাকআউট, অন্ধকার, পুরো সিস্টেম অকেজো হয়ে গেছে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে, পুরো দেশটির ভেতরে আলোর বদলে অন্ধকার এসে চেপে ধরেছে। মানুষ এক অন্ধকার রাত দেখলো গত রাতে, আর সেটা হলো আলী লারিজানি এবং তাদের এক গোয়েন্দা প্রধানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে। প্রিয় দর্শক, আজ সকালে আপনাদের খবর দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ নীতির বিপরীতে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকে, এবং আপনারা জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম ইউনিটের যিনি প্রধান, তিনি পদত্যাগ করেছেন। তাকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে এই পদে নিযুক্ত করেছিলেন, এবং বলা হয় ডোনাল্ড ট্রাম্পের খুব বিশ্বস্ত ছিলেন তিনি। তিনি বলেছেন এই যুদ্ধ আমেরিকার নয়, কিন্তু আমেরিকা একটি বিশেষ দেশের নাম উল্লেখ করে বলেছেন তাদের ইচ্ছায় এই যুদ্ধে আমেরিকা জড়িয়েছে এবং আমেরিকা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। একদিকে তাদের সেনা ঘাঁটি ধ্বংস হচ্ছে, তাদের বিভিন্ন অস্ত্র ধ্বংস হচ্ছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, তাদের সেনারা প্রাণ হারাচ্ছে। বিনিময়ে আমেরিকা এই যুদ্ধ থেকে কিছু পাচ্ছে না। তিনি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট যে অভিযোগটি তুলেছেন যে ইরান আমেরিকায় হামলা করত অথবা ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলতো আর কিছুদিনের মধ্যে, এই অভিযোগটিকে তিনি অস্বীকার করে বলেছেন এগুলো মিথ্যে অভিযোগ। ইরান আমেরিকার জন্য কোনো প্রকার থ্রেট ছিল না। কে বলছেন? যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা প্রধান, কাউন্টার টেরোরিজমের প্রধান তিনি। এবং রিপাবলিকান দল, অর্থাৎ ট্রাম্পের যে দল, তারা ট্রাম্পকে দ্রুত যুদ্ধ থেকে ফিরে আসার পরামর্শ দিচ্ছেন। কিন্তু ট্রাম্প নতুন করে কিউবাতে তার নজর বিস্তৃত করতে চান। তিনি বলছেন ইরানের পর আমার নজর পড়বে কিউবাতে। সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রত্যেকটি বক্তব্য নিয়ে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, বড় বড় গণমাধ্যমগুলো বলছেন যে ট্রাম্প যা বলছেন তার উল্টোটা হচ্ছে, এবং ট্রাম্প যা বলছেন কিছুক্ষণ পর তার নিজের ভিন্নটা নিজেই বলছেন। ট্রাম্প আসলে সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন? এই পরিস্থিতিতে ট্রাম্প নিজের দেশে আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে রয়েছেন। যেমন ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ট্রাম্পকে সরাসরি জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে জড়াবে না। ন্যাটো স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যুদ্ধে তারা জড়াবে না। এখন ট্রাম্প কি করবেন? বলা হচ্ছে 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশটির ভুল পরামর্শে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিল। এবার ঠিক একইভাবে সেই দেশটির চাপে পড়ে বা ভুল পরামর্শে, নেতাকাকুর দেশের কথা বলছি, আবারও আমেরিকা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই যুদ্ধ ট্রাম্পের একক, আমেরিকার নয়। দর্শক, দখলদার দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ঘাঁটি বেন গুরিয়ন এয়ারপোর্ট, সেখানে তেলের ডিপোতে ইরান অ্যাটাক চালিয়েছে। বলা হচ্ছে বেন গুরিয়নের ভেতরে তেলের ডিপোতে অ্যাটাকের পর পুরো বিমানবন্দরে শুধু আগুন জ্বলতে দেখা গেছে। পাশাপাশি তাদের বেশ কিছু সামরিক স্থাপনায় অ্যাটাক হয়েছে এবং সেই সামরিক স্থাপনায় প্রচুর হতাহত বা আহতের ঘটনা ঘটেছে, ধ্বংসেরও ঘটনা ঘটেছে। সবকিছু মিলে কালকে রাতে ইরান যা কিছু করেছে, ওই দেশটি এক ভয়াবহ অমানিসার রাত দেখেছে। এর পরের গুরুত্বপূর্ণ খবরটি কি? ইরানের ভেতরে তাদের লিডারশিপের এই মৃত্যু নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে আস্তে আস্তে। তাদের গোয়েন্দা মন্ত্রী ইরানের, তিনি মারা গেছেন। যিনি রাষ্ট্রকে নিরাপত্তা দেবেন, লিডারশিপের নিরাপত্তা দিবেন, তিনি নিজে মারা গেছেন। সর্ষের ভেতরে কিভাবে ভূত ঢুকেছে। আজকে দেখলাম আরব দুনিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের রিপোর্টগুলোতে ফুটে উঠছে ইরানের গোয়েন্দা ব্যর্থতার খবর। তারা বলছেন ইরান এই যুদ্ধে যতটুকু সাফল্য পাচ্ছে তার ততটুকুই ব্যর্থ হচ্ছে শুধু গোয়েন্দা ব্যর্থতার জন্য।
তারা তাদের সর্বোচ্চ নেতা সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামিনিকে নিরাপত্তা দিতে পারেনি। খামিনি কখন কোথায় অবস্থান করছেন, তার পরিবারের বাকি সদস্যরা কখন কোথায় অবস্থান করছেন, তাদের সেনাপ্রধান কোথায় আছেন, তাদের গোয়েন্দা প্রধান কোথায় আছেন, তাদের আইআরজিসি প্রধান কোথায় আছেন, এয়ারফোর্স বা নেভাল প্রধান কোথায় আছেন, পারমাণবিক বিজ্ঞানীরা কোথায় আছেন, প্রতি হাই অফিসিয়ালদের, প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যক্তির পুরো ডাটা যেন ইসরায়েলের হাতে পৌঁছে গেছে, প্রতিটা মুহূর্তে আপডেট জানায়। যখন আলী লারিজানির সাথে আমেরিকা যুদ্ধবিরতির পরিকল্পনা করছে, থার্ড কিছু দেশ ইরান এবং আমেরিকার মধ্যে দুতিয়ালি চালাচ্ছিল এবং এই আলোচনাটি এগিয়ে নেওয়ার কথা ছিল আলী লারিজানের, তখন সেই দেশটি অর্থাৎ নেতাকাকুর দেশটি তাকে হত্যা করেছে। অর্থাৎ তারা চায় কোনোভাবে যেন ট্রাম্প যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছতে না পারে, তাই তারা কাঙ্ক্ষিত বা টার্গেট প্রাপ্ত ব্যক্তিদেরকে এভাবে হত্যা করছে। দ্বিতীয় যে বিষয়টি, ইরানের ব্যাপারে যে প্রশ্ন আসছে, ইরান এত বড় ব্যর্থতার মুখে বারবার পড়ছে, কিন্তু তারা তাদের দেশের ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের নির্মূল করতে পারছে না কেন? আমি গত দুদিন ধরে আপনাদের যে খবর দিয়েছি সেখানে বলেছিলাম, ইরানের পুলিশ প্রধান জানিয়েছেন 500-র মতো বিশ্বাসঘাতক বা বিদেশি এজেন্ট, বিদেশি বলতে কি দেশি বিদেশি এজেন্ট ধরা হয়েছে। এর মধ্যে সরাসরি 10 জনকে ধরা হয়েছে যারা বিদেশি নাগরিক, ইরানের বিরুদ্ধে মোসাদ বা সিআইএর হয়ে কাজ করছে। আর 500 ছিল, এর মধ্যে অধিকাংশ ছিল ইরানি, প্রতিবেশী ভারত, আফগানি এই অঞ্চলের। 250 জন সরকারি বড় বড় কর্মকর্তা। বলা হচ্ছে আইআরজিসির মধ্যে মোসাদের এজেন্ট আছে। তাদের যে গোয়েন্দা বিভাগটি ইরানের, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদে একজন না একাধিক মোসাদ বা সিআইএর এজেন্ট আছে। আলী খামিনির খুব কাছাকাছি ছিল তারা, গোয়েন্দা প্রধানের খুব কাছাকাছি ছিল তারা, পরমাণু বিজ্ঞানীদের মধ্যে তাদের প্রবেশ ঘটে গেছে। অর্থাৎ ইরানের রন্ধে রন্ধে বিশ্বাসঘাতকদের প্রবেশ ঘটে গেছে, যে কারণে ইরান যখনই কোনো বড় পরিকল্পনা নিয়ে কাজ করতে শুরু করে, অটোমেটিক সব তথ্য সেই দেশটি পেয়ে যায় এবং তাদেরকে খুব কষ্ট করতে হয় না। যখনই তারা মনে করছেন খামিনিকে হত্যা করবেন, তারা অনায়াসে এক রাতের অ্যাটাকে 40 জন রাষ্ট্রের সর্বোচ্চ পদের ব্যক্তিকে মেরে দিল। যখন তারা মনে করলো এবার আলী লারিজানিকে মারতে হবে, মেরে দিল। যখন তাদের মনে হলো এবার গোয়েন্দা প্রধানকে মারতে হবে, মেরে দিল। এই দেশটির মধ্যে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া প্রাণ হারালো, অথচ ইসমাইল হানিয়া কাতার এবং তুরস্কে দীর্ঘদিন অবস্থান করছেন, কখনো টার্গেট করতে পারেনি। ওই দেশটির নেতাকাকুর দেশটির সবচেয়ে বড় টার্গেট ছিল তুরস্ক, কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনী MIT মিল্লিত ইস্তিখবারাত তিশকেলাতি, এই টিমটি পুরো মোসাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছে। প্রতি মুহূর্তে তারা বড় বড় গ্রুপকে ধরে ফেলছে। আপনারা জানেন, ইভেন ফিলিস্তিনে যে যুবকরা ভালো প্রকৌশল বিদ্যা অর্জন করছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে, তাদেরকে টার্গেট করছে সেই দেশটি। তারা মালয়েশিয়ায় চলে গেছে, ধরেন সেখানে মোসাদ চলে গেছে তাকে হত্যা, সেখান থেকে এই MIT তুর্কি গোয়েন্দারা তাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। তো বলা হচ্ছে যে তুরস্কের মতো একটি দেশে যেখানে সব শ্রেণীর মানুষের বসবাস এবং ইসরায়েলি বা ইহুদিদের প্রচুর বসবাস তুরস্কে, আপনারা জানেন হয়তো, কিন্তু সেখানে সফল হতে পারে না CIA কিংবা মোসাদ। কতটা পারফেক্টলি কাজ করছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, কিন্তু ব্যর্থ হচ্ছে কারা? ইরানের গোয়েন্দা বাহিনী। এখন ইরান প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকদের ধরপাকড় করছে, তাদের ফাঁসি, আজও ফাঁসি হয়েছে কজনের, প্রতি মুহূর্তে ফাঁসি দিচ্ছে। কিন্তু রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে বিশ্বাসঘাতকদের কারণে ইরান বারবার ব্যর্থ হচ্ছে। তারা যতটা সফলতার সাথে শত্রুকে মোকাবেলা করছে মিসাইল বা ড্রোন দিয়ে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে তাদের লিডারশিপের মৃত্যুতে। তবে আলী খামেনি একটি কাজ করে দিয়ে গেছেন, তিনি তার মৃত্যুর আগে একটি নতুন সিস্টেম তৈরি করে দিয়ে গেছেন ইরানের মধ্যে। সেটি হলো প্রতিটি ডিপার্টমেন্টে 4 জনকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে, ABCD করে, এরকম 4 জন। একজন মরে গেলে তারপরের জন অটোমেটিক, তারপরের জন আসবে, এভাবে 4 জন। যখনই আরেকজন মরবে, নিচ থেকে আরেকজন উপরে উঠে আসবে, যখনই আরেকজন মারা যাবে, নিচ থেকে একজন উঠে আসবে। যে কারণে ইরানের লিডারশিপের মৃত্যুর পরও ইরান শত্রুকে মোকাবেলায় এতটুকু বেগ পাচ্ছে না বা সমস্যা হচ্ছে না। যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানিরা এত ঘাউরা জাতি, ঘাউরা শব্দটা তিনি বলেননি, যে ইরানিরা খুব মেধাবী জাতি এবং এরা এত জেদি জাতি, আমি এরকম জাতি এর আগে দেখিনি। কারণ আমেরিকার ভয়ে সবাই
বলে না যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, কিন্তু সেই আমেরিকাকে সমানে মধ্যপ্রাচ্যে ধরে ধরে খুঁজে খুঁজে পেটাচ্ছে এই দেশটি। এবং ট্রাম্প তার রণতরী পাঠাচ্ছে, সেই রণতরীতে হিট করে আগুন ধরিয়ে দিচ্ছে। ট্রাম্প খার্গ দ্বীপে যখন অ্যাটাক করে, সেম কিছুক্ষণের মধ্যে গালফ কান্ট্রিতে মার্কিন ঘাঁটিগুলোকে জ্বালিয়ে শেষ করে দেয় খামেনি বাহিনী। অর্থাৎ ট্রাম্প যা করছে তার চেয়ে বড় অ্যাটাকটা একটু পরে তারা করছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা 2200 কেজি ওজনের বাংকার ব্লাস্টার বোমা মেরেছে ইরানের মধ্যে। বুঝতে পারছেন, ইরানের একটা বেসকে প্রায় ধ্বংস করে ফেলেছে। কিন্তু ইরান দেখা যাবে একটু পরে তারা 2400 কিলোমিটার কেজির আরেকটা মারবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিতভাবে তারা বিজয়টা ধরে রাখতে পারছে না তাদের গোয়েন্দা ব্যর্থতার জন্য। এতগুলো ব্যক্তির মৃত্যু প্রমাণ করে দিচ্ছে যে ইরানকে যে কোনো সময় এর চেয়ে বড় মাসুল দিতে হতে পারে। আমি মনে করি ইরানের উচিত তুরস্ক এবং পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সাথে একটা কোলাবোরেশন করে তাদের গোয়েন্দা বাহিনীর মধ্যে সকল লোকদেরকে ছাঁটাই করে নতুনভাবে এই প্রতিষ্ঠানটাকে তৈরি করা। কারণ এত বেশি বিশ্বাসঘাতকরা এখানে ঢুকে গেছে যে ইরান কুলিয়ে উঠতে পারছে না। বিদায় নিচ্ছে দর্শক, ইনশাআল্লাহ আজ রাত 11 থেকে 12টার মধ্যে আবার আসার চেষ্টা করব।